প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় ভিডিওটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখাবো উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন প্রকার কোষ এবং এই কোষের কি কি গুরুত্ব রয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো অর্থাৎ যে তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট এবারের ভর্তি পরীক্ষার জন্য, এগুলোই শুধু দেখাবো। তাহলে শুরু করা যাক। উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কোষ এবং তাদের ভূমিকা। আমরা কোষ বলতে কি বুঝি? কোষ জীবদেহের, উদ্ভিদ এবং প্রাণীর গঠনের একক, অর্থাৎ জীবদেহের কাজের এবং গঠনের একক হলো কোষ। কোষ দুই ধরনের হতে পারে, উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ কোষ, যে কোষগুলো উদ্ভিদ দেহ গঠন করে সেগুলোর বলবো আমরা উদ্ভিদ কোষ। এটার ইংরেজি নাম হলো প্লান্ট টিস্যু। তাহলে এই প্লান্ট টিস্যু বলতে আমরা কি বুঝবো? একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, তখন তাদের টিস্যু বা কলা বলে। তার মানে হলো যে একগুচ্ছ কোষ যদি একই কাজ করে এবং একই উৎস থেকে তাদের উৎপত্তি হয়, সেটাকে বলবো আমরা কি? কোষ, অর্থাৎ টিস্যু বলবো আমরা। সেটাকে বলবো আমরা টিস্যু, অর্থাৎ অনেকগুলো কোষ একত্রিত হয়ে আর যা গঠন করে সেটাকে বলবো আমরা টিস্যু। টিস্যু দুই ধরনের, একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো কি স্থায়ী টিস্যু। এখন তোমরা যদি একটু খেয়াল করো যে ভাজক টিস্যু কোনগুলো, স্থায়ী টিস্যু কোনগুলো, কিভাবে প্রশ্ন আসবে। তো এখান থেকে আমাদের প্রশ্ন আসবে যে ভাজক টিস্যু কাকে বলে, অথবা আসতে পারে যে ভাজক টিস্যুর কোষগুলো যদি শূন্যস্থানে আসে, যে ভাজক টিস্যুর কোষগুলো ঢেস সক্ষম, তার মানে বিভাজনে সক্ষম। এরকম ভাবে ঢেস দিয়ে প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান পূরণ আসতে পারে, অথবা ছোট প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এই প্রশ্নগুলো একটু দেখবো, যে সংজ্ঞা হিসেবে দেখবো যে ভাজক টিস্যু কি, স্থায়ী টিস্যু কি। তারপরে আসে তোমরা একটু খেয়াল করো যে স্থায়ী টিস্যু, একটু দেখাচ্ছি স্থায়ী টিস্যু কোনগুলোর বলবো। স্থায়ী টিস্যু হলো যেগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলেছে, অর্থাৎ ভাজক টিস্যু যেগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলছে সেগুলোকে বলবো আমরা স্থায়ী টিস্যু, অর্থাৎ যেগুলো আর বিভাজিত হতে পারে না। এই স্থায়ী টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে। একটা হলো সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। তো তোমাদের এই বইয়ের মধ্যে শুধু সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি সরল টিস্যু কাকে বলে। যে টিস্যু স্থায়ী টিস্যুর যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি, গঠনের দিক থেকে অভিন্ন, তাকেই কি সরল টিস্যু বলে। অর্থাৎ যে টিস্যুগুলো আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে একই রকম, তাদেরকে আমরা সরল টিস্যু বলবো। যেমন প্যারেনকেমা, কুলেনকেমা, স্ক্লেরেনকেমা। আমাদের তিনটা নাম মনে রাখতে হবে। প্যারেনকেমা কি? উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায় প্যারেনকেমা গুলো। তো এই প্যারেনকেমা কোষগুলো জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। আমাদের মনে রাখতে হবে যে জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, এবং তাদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। এসব কোষ যখন ক্লোরোপ্লাস্ট থাকে, অর্থাৎ প্যারেনকেমা কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন তাদেরকে বলা হয় কি? ক্লোরেনকাইমা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকেমা কোষকে বলবো আমরা ক্লোরেনকেমা। আর জলজ উদ্ভিদের ক্ষেত্রে বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকেমাকে বলা হয় এরেনকেমা। যেমন যে জলজ উদ্ভিদগুলো আছে, এগুলোর মধ্যে, এই কোষগুলোর মধ্যে বড় বড় বায়ু কুঠুরি দেখা যায়, আর এই বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকেমাকে বলবো আমরা এরেনকেমা। তারপর আসো কুলেনকেমাটা কি? কুলেনকেমা হলো যে এটাও প্যারেনকেমা কোষ দিয়ে তৈরি হয়। কোষে সেলুলোজ, কোষ প্রাচীরে সেলুলোজ থাকে এবং পেকটিন জমা হয়, এবং কোনাগুলো পার্শ্ব প্রাচীরের তুলনায় অধিক মোটা দেখা যায়। অর্থাৎ এই কুলেনকেমার একটাই বৈশিষ্ট্য যে এদের পার্শ্ব প্রাচীরের তুলনায় এদের যে কোনাগুলো, এই কোনাগুলোরে একটু মোটা দেখা যায়। আমরা যদি এখানে একটু ছবিটা দেখি যে কুলেনকেমার যে পার্শ্ব প্রাচীরের যে কোনাগুলো একটু অধিক মোটা দেখা যাবে, এটাকে বলবো আমরা কুলেনকেমা। তারপরে আসবো স্ক্লেরেনকেমা। এই টিস্যুর কোষগুলো শক্ত, অনেকটা লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ গতে, এর যে প্রাচীরগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, প্রাচীরগুলো খুব শক্ত এবং লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট এই যে প্রাচীরগুলো। এবং তাদের কিন্তু প্রোটোপ্লাজম নেই, লিগনিন যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকেমা বলে। অর্থাৎ এই যে স্ক্লেরেনকেমা কোষগুলো, এগুলো উদ্ভিদকে যান্ত্রিক সহায়তা দান করে।
স্ক্লেরেনকেমা। আর এই জন্য তাদেরকে স্ক্লেরেনকেমা টিস্যু বলা হয়। তো এই কোষগুলোকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো ফাইবার, একটা হলো স্ক্লেরাইড। আমাদের মনে রাখতে হবে যে স্ক্লেরেনকেমা কোষগুলো দুই ধরনের, একটা হলো ফাইবার আর একটা হলো স্ক্লেরাইড। উদ্ভিদ দেহের দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ। উদ্ভিদ দেহের প্রধান কাজ হলো দৃঢ়তা প্রদান করা এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা। এবার আসো ফাইবার বা তন্তু কি। এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীর বিশিষ্ট, শক্ত ও এদের দুই প্রান্ত সরু। এগুলোকে বলবো আমরা কি, ফাইবার। ফাইবারের উদাহরণ আছে যেমন দেখো একটু বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা ফাইবার বা কাষ্ঠতন্তু। এগুলো হলো ফাইবার। কি কি একটু খেয়াল করো, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার বা কাষ্ঠতন্তু। আর স্ক্লেরাইড কি, স্ক্লেরাইড এদেরকে স্টুন সেলও বলা হয়। এরা খাটো, সমবেশীয়, কখনো লম্বাটে আবার কখনো তারকাকার হতে পারে। তো এদের গৌণ প্রাচীর খুবই শক্ত, আমাদের মনে রাখতে হবে, অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত, এদের কোষ প্রাচীর কূপযুক্ত হয়ে থাকে। তাহলে স্ক্লেরাইড কোষগুলো কিন্তু পরিণত অবস্থায় কি হয়, মৃত হয়। এদের আরেকটা নাম হলো স্টোন সেল। আমাদের এখানে দুই তিনটা তথ্য মনে রাখলেই হবে যে এদেরকে স্টোন সেল বলা হয়। এরা অত্যন্ত শক্ত ও পুরু, হ্যাঁ, এবং এরা পরিণত স্ক্লেরাইড কোষগুলো সাধারণত কি হয়, মৃত হয়। তারপর আসো দেখো যে নগ্নবীজ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজ ত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। তাহলে কোথায় দেখা যায় এগুলো, এগুলো নগ্নবীজ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল এবং বীজ ত্বকে এদের এই স্ক্লেরাইড টিস্যুগুলো দেখা যায়। তারপর আসো জটিল টিস্যু। আমরা সরল টিস্যুর পরে জটিল টিস্যু আমরা আসি। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকেই জটিল টিস্যু বলা হয়। তাহলে বিভিন্ন ধরনের স্থায়ী টিস্যু মিলিত হয়ে জটিল টিস্যু তৈরি হয়। এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে, তাই এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। তার মানে জটিল টিস্যুগুলোকে পরিবহন টিস্যু বলা হয় থাকে। এই টিস্যু দুই ধরনের হয় জটিল টিস্যু, একটা হলো জাইলেম এবং একটা হলো ফ্লুয়েম। মনে রাখতে হবে জটিল টিস্যু দুই ধরনের, একটা হলো জাইলেম আর একটা হলো ফ্লুয়েম। এবার আসি জাইলেম। জাইলেম দুই ধরনের, একটা হলো প্রাথমিক জাইলেম আর একটা হলো গৌণ জাইলেম। আর জাইলেমের মধ্যে কয়েক ধরনের কোষ থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। কি কি, ট্রাকিন, ভেসেল, জাইলেম প্যারেনকেমা এবং জাইলেম ফাইবার। এখানে চারটা উপাদান, ট্রাকিন, ভেসেল, জাইলেম প্যারেনকেমা এবং কি জাইলেম ফাইবার। তাহলে আমরা একটু একটু পড়ি। ট্রাকিটটা কি, ট্রাকিট কোষ লম্বা, এর প্রান্তদের সরু সূচালো। তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ট্রাকিট, এর প্রান্তদের সরু এবং তার মধ্যে কি কূপ আছে। প্রাচীরে লিগনিন জমা হয়, পুরু হয় এবং অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, ফলে পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়ে থাকে। তারপর ভেসেল আসো। ভেসেলের কোষগুলো মোটা, চুঙ্গের মতো। এই যে ভেসেলটা দেখতে পাচ্ছ, এটাকে হচ্ছে ভেসেল, চুঙ্গের মতো। কোষগুলো কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয়ে এবং প্রান্তীয় প্রাচীরটি গলে একটি দীর্ঘ নলের মতো অঙ্গে সৃষ্টি করে। এবারে দেখো এই যে গুপ্ত নগ্নবীজ উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটাম, নিটামের প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। তাহলে নিটামের ক্ষেত্রে কিন্তু ভেসেল থাকে এবং প্রাথমিক পর্যায়ে, এটা একটা ইম্পর্টেন্ট। যে আর প্রশ্ন আসতে পারে যে নগ্নবীজ উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদের মধ্যে ভেসেল থাকে, সেটা হলো নিটাম। তারপর আসলে জাইলেম প্যারেনকেমা। জাইলেমে অবস্থিত প্যারেনকেমা কোষকে জাইলেম প্যারেনকেমা, উড প্যারেনকেমা বলা হয়। তাহলে জাইলেম প্যারেনকেমার আরেকটা নাম হলো উড প্যারেনকেমা। এদের পুরু প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। হুম, আমাদের এতটুকু মনে রাখলেই হবে যে জাইলেমে অবস্থিত প্যারেনকেমা কোষকে জাইলেম প্যারেনকেমা বা উড প্যারেনকেমা বলা হয়। তারপরে আসি জাইলেম ফাইবার। জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকেমা কোষই হচ্ছে জাইলেম ফাইবার। আমি একটু আগে যে সরল টিস্যুর মধ্যে স্ক্লেরেনকেমার কথা বলেছিলাম, এই স্ক্লেরেনকেমার মধ্যে যে ফাইবার গুলো আছে এটাই জাইলেম ফাইবার। আর এদেরকে উড ফাইবারও বলা হয়। আমাদেরকে মনে রাখতে হবে জাইলেম ফাইবারকে উড ফাইবারও বলা হয়। আর কাজটা কি, কাজ হলো পানির খনিজ পদার্থ পরিবহন, সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক আর দৃঢ়তা প্রদান করে জাইলেম টিস্যুর প্রধান কাজ। যান্ত্রিক দৃঢ়তা এবং কি করে, পানি ও খনিজ পদার্থ সঞ্চয় করে এবং পরিবহন করে। তারপর আসবে ফ্লোয়েম টিস্যু বা ফ্লোয়েম কলা। উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে। আমরা যে পরিবহন টিস্যুর কথা বলছি, জাইলেমের সাথে ফ্লোয়েম মিলিত হয়ে পরিবহন টিস্যু গুচ্ছ অথবা ভাস্কুলার বান্ডেল তৈরি করে এই ফ্লোয়েম। আর ফ্লোয়েমের উপাদান চারটি, একটা হলো সিগনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকেমা, ফ্লোয়েম ফাইবার। তোমাদের মনে রাখতে হবে যে জাইলেমের উপাদানও চারটি। জাইলেমের উপাদান কি ছিল, ট্রাকিন, ভেসেল, জাইলেম প্যারেনকেমা এবং জাইলেম ফাইবার। ঠিক এরকম ভাবে ফ্লোয়েমের উপাদানও চারটি, এক হলো সিগনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকেমা এবং কি ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে,
তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন স্থানে পরিবহন করে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ফ্লোয়েমের কাজটা কি। ফ্লোয়েমের কাজটা হলো যে পাতায় যে খাদ্য তৈরি হয় এই খাদ্যটাই সারা দেহে কি করে, উদ্ভিদের সারা স্থানে পরিবহন করে। আর জাইলেম করে কি করে, জাইলেম মূল দ্বারা যে কাঁচামাল এবং সে সংগ্রহ করে, সেই কাঁচামালের সাথে বিভিন্ন আয়ন থাকে, বিভিন্ন লবণ থাকে, সেগুলো সারা দেহে সে কি করে সরবরাহ করে। এই হলো জাইলেম এবং ফ্লোয়েমের কাজ। আমরা এখানে জাইলেমের উপাদান যেমন সিপকোষের কথা বলেছি। সিপকোষে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে পরিণত সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা মনে রাখতে হবে, পরিণত সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না এবং এদের প্রাচীর লিগনিন যুক্ত। কাজটা কি, পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশ পরিবহন করা এদের কি প্রধান কাজ। এটা মনে রাখতে হবে যে পাতায় প্রস্তুতকৃত খাদ্য এই ফ্লোয়েম কি করে সারা অংশে পরিবহন করে। তারপর আসো সঙ্গী কোষ। প্রতিটি সিপকোষের সাথে একটা করে প্যারেনকেমা জাতীয় কোষ থাকে, এদেরকে বলা হয় কি সঙ্গী কোষ। ফার্ন ও ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নেই। ফার্ন এবং কি জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদ বা নগ্নবীজী উদ্ভিদে এদেরকে দেখা যায় না, মনে রাখতে হবে তোমাদের। এবার আসো ফ্লোয়েম প্যারেনকেমা। ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকেমা কোষগুলিকে ফ্লোয়েম প্যারেনকেমা বলে। হ্যাঁ, তো এগুলা কোথায় কোথায় থাকে, ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী বা ডাইকোটিলিডনাস উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকেমা থাকে। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকেমা থাকে না। এটি গুরুত্বপূর্ণ তথ্য। একবীজপত্রী উদ্ভিদে থাকে না, বাট অন্যান্য উদ্ভিদে যেমন ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে এই ফ্লোয়েম প্যারেনকেমা থাকে। এবার আসো ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু। স্ক্লেরেনকেমা কোষের সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। আমি আবারও বলি, এই স্ক্লেরেনকেমাটা কোথায় ছিল, একটা সরল টিস্যুর একটা প্রকারভেদ ছিল স্ক্লেরেনকেমা। তো স্ক্লেরেনকেমার যে দুই ধরনের, একটা হলো ফ্লোয়েম ফাইবার আর একটা হলো স্ক্লেরাইড। এই ফাইবারগুলো, এই স্ক্লেরেনকেমা কোষের যে ফাইবার, এই ফাইবারটা দিয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ। হ্যাঁ, যেমন পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার, এটা আমাদের মনে রাখতে হবে। ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবারের একটা চমৎকার উদাহরণ হলো পাটের বাঁশ, মানে পাটের আঁশ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তো এই ছিল উদ্ভিদ থেকে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো, যেগুলো অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন ধরনের টিস্যু, আমরা টিস্যুগুলো দেখলাম। আমরা কি কি পড়লাম, যে সরল টিস্যু এবং জটিল টিস্যু। সরল টিস্যুর মধ্যে কি ছিল, প্যারেনকেমা, তারপরে ছিল কি প্যারেনকেমা, কুলেনকেমা, স্ক্লেরেনকেমা। আর জটিল টিস্যুর মধ্যে আমরা পড়েছি কি, জটিল টিস্যুর মধ্যে পড়ছি আমরা জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের কি উপাদান ছিল, জাইলেমের 4টি উপাদান ছিল, ট্রাকিড, ভেসেল, তারপরে জাইলেম প্যারেনকেমা, জাইলেম ফাইবার। ঠিক এরকম ভাবে ফ্লোয়েমেরও 4টি উপাদান ছিল, একটা হলো সিগনাল, একটা সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকেমা, একটা হলো ফ্লোয়েম ফাইবার। তো আমাদের এগুলো থেকেই প্রশ্ন হতে পারে। যে আমি এখানে যে যে দাগগুলো দিয়েছি বিভিন্ন কালারের, তোমরা এগুলোই একটু পড়বা পরীক্ষার জন্য। আশা করি এখান থেকে কমন পাবা। আজকে তাহলে এই পর্যন্তই। আমি পরের ভিডিওটা প্রাণী কোষ নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।